অভিষেক ব্যানার্জি স্বাগতম, অভিষেক ব্যানার্জি স্বাগতম, অভিষেক ব্যানার্জি স্বাগতম, অভিষেক ব্যানার্জি স্বাগতম। আমাদের সম্মানীয় প্রধান বক্তা, আমাদের সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সামনে এসছেন। সবাই হাত তুলে, সবাই হাত তুলে, সবাই হাত তুলুন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে এখানেই শেষ করব। আমি সবশেষে বলতে চাই, নারায়ণগড় আপনারা যে টার্গেট আমরা দিয়েছি সেই 25,000-এর ঊর্ধ্বে লিড করতে হবে। প্রত্যেক নেতৃত্ব যে নাম বললাম, প্রত্যেক নেতৃত্বকে সেটা দায়িত্ব নিতে হবে এবং সেটা 23 তারিখ আমাদের নারায়ণগড়ে প্রমাণ করতে হবে। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আমি সবার অনুমতি নিয়ে আমি ডক্টর সৌমেন মহাপাত্র আমাদের রাজ্যের মন্ত্রী, উনি অনেকক্ষণ ধরে বসে আছেন। আমি সংক্ষিপ্ত কিছু বলার জন্য আহ্বান জানাবো। সবে 7 দফায় হবে। 6ষ্ঠ দফার নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, শিখ, ইসাই ভারতবর্ষে এক থাকতে পারবে তো? মন্দির মসজিদ এক থাকবে তো? রাম রহিম এক থাকবে তো? আদিবাসী সমাজ বেঁচে থাকতে পারবে তো? মা বোনের সম্মান থাকবে তো? যুবক যুবতী কাজের সুযোগ পাবে তো? সেই নির্বাচন খণ্ড বিখণ্ড করা হচ্ছে ভারতকে, ধর্মের ভিত্তিতে বাটোয়ারা করা হচ্ছে ভারতবর্ষকে। তুমি হিন্দু না তুমি মুসলমান, তুমি জৈন না তুমি খ্রিস্টান, তুমি মন্দিরে যাবে না তুমি মসজিদে যাবে। কোথায় এসে দাঁড়ালাম? ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী, অমিত শাহ, দিলীপ ঘোষ, এ কোন ভারত গড়তে চাইছেন আপনারা? 3 বছর রাজনীতিতে এসছেন, তার আগে আরএসএস এর সঙ্গ প্রচারক। আমরা 46 বছর পাবলিক লাইফে আছি, 40 বছর এমএলএ গিরি করেছি, আপনাদের সেবক কর্মী হয়ে আপনাদের সেবা করেছি। শুধু একটাই কথা বলবো, মমতা ব্যানার্জি ডাক দিয়েছেন 42-42, 2019 বিজেপি ফিনিশ, মন্ত্রী হবেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন। সূর্যকে ধন্যবাদ, মীর ভাইকে ধন্যবাদ, প্রদ্যুৎকে ধন্যবাদ, তপনকে ধন্যবাদ, গণেশকে ধন্যবাদ, রাধাকান্তকে ধন্যবাদ, কৌশলকে ধন্যবাদ। তারা মিলিতভাবে সূর্যকান্ত মিশ্রকে হারিয়েছিলেন। আবার প্রমাণ করে দিন। কিছু সংবাদপত্র নারায়ণগড়কে নিয়ে আজে বাজে কথা লিখছে, লিখুক, কলম আছে, পেন আছে, কাগজ আছে, আর আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি। উই রেসপেক্ট দ্য 4th পিলার অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি, 4র্থ স্তম্ভ সংবাদপত্র নমস্কার করি। কিন্তু প্রমাণ করে দিন আপনাদের লেখাটা মিথ্যা। নারায়ণগড় তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা গ্রামে গ্রামে ছড়িয়ে আছে। আর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রাণ পুরুষ, ভবিষ্যতের উজ্জ্বল নক্ষত্র, তিনি আমাদের শুভেচ্ছা দিতে এসছেন। হবে তো, হবে তো, আরে জোরে বলুন জিতবো তো, আর জোরে বলুন জিতবো তো। প্রণাম জানাই। কিরকম ছেড়ে দিয়েছে কালকে ঝড়ে তো আবার রিপেয়ার করতে হয়েছে। সকাল সকাল মেয়েদের ভোট দেওয়াতে হবে সূর্য ওঠার আগে, তারপর বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা, তারপর যৌবনের প্রতীক যুবক যুবতী। নারায়ণগড় যেন প্রমাণ করে দেয় লেখালেখি মিথ্যে, আমরাই সত্যি, মমতা ব্যানার্জি সত্যি, তৃণমূল কংগ্রেস সত্যি, অভিষেক ব্যানার্জি সত্যি। বিজেপির কবর এই নারায়ণগড়ে আমরা দিয়ে দেবো। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। নমস্কার।
ওয়ার্কার্স মিট করি, আমি আপনাদের টার্গেট দিয়েছিলাম যে 30,000 ভোটে লিড করুন। আজকের এই জনসভা বিশ্বাস করুন বাইরের কোনো ব্লকে রানিনি, শুধু নারায়ণগড় বিধানসভার জমায়েত। আপনারা আমার প্রত্যাশাকে ছাপিয়ে আমি নিশ্চিত এটা 50,000 ভোটে লিড হয়ে যাবে। আপনাদের ধন্যবাদ এবং শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম। এখন মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে বক্তব্য রাখবেন। সভার সভাপতি সম্মানীয় অজিত মাইতি থেকে শুরু করে সঞ্চালক ভাই সূর্য অট্ট সহ মন্ত্রিসভার মমতা ব্যানার্জির সহকর্মী সম্মানীয় সোমেন মহাপাত্র, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিং হাজরা থেকে শুরু করে স্থানীয় বিধায়ক সম্মানীয় প্রদ্যুৎ ঘোষ, সম্মানীয় দিনের বিধায়ক বিক্রম প্রধান, নির্মল ঘোষ, জেলা তৃণমূল যুব কংগ্রেসের আমার সহযোদ্ধা সভাপতি ভাই রমাগিরি, কৌশার আলী থেকে শুরু করে ভদ্র হেমব্রম থেকে শুরু করে দীর্ঘদিনের মানুষের কর্মী, এবং যারা মানুষের কর্মী হয়, আমাদের দলে মানুষদা 2016 সালের সেপ্টেম্বর মাসে এসেছিলেন। পরবর্তীকালে 18 রাজ্যসভা মানুষদা যায়, আপনারা নির্বাচিত করেছেন। কিন্তু মেদিনীপুরের মাটি আমি মনে করি মানুষদার থেকে ভালো কেউ চেনে না। তাই আমাদের দল এবার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যসভার সাংসদকে, প্রকৃত যারা মানুষের কর্মী তারা রাজ্যসভায় তাদেরকে মানায় না, তাদেরকে লোকসভায় মানায়। তাই এবার লোকসভায় এই মেদিনীপুরের মাটি থেকে আপনাদের আশীর্বাদ, দোয়া, ভালোবাসা কে পাথেয় এবং প্রার্থনা করে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনাদের কাছে আমি শুধু একটা কথা বলবো যে মানুষদাকে আপনারা 12 তারিখ নির্বাচন ভোট তো দেবেনই, সাথে সাথে আমি 16 সালে এখানে প্রদ্যুৎ ঘোষের সমর্থনে নির্বাচনে জনসভা করতে এসেছিলাম। তখন জোটের যিনি মুখ সূর্য মিশ্র কখনো বলছে 4 মেরেছি, কখনো বলেছি ছক্কা মেরেছি, কখনো বলছে বোল্ড আউট করেছি। আমি সারা বাংলা জুড়ে 2016 সালে প্রায় 150টি জনসভা করেছিলাম। আমি বলেছিলাম জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী যদি নিজে 100 ভোটেও জিততে পারে আমি রাজনীতি করা ছেড়ে দেবো। কেননা মেদিনীপুরের মানুষ অত্যন্ত রাজনৈতিকভাবে সচেতন, অবগত এবং তারা অত্যন্ত বিচক্ষণ। আমি এবার আপনাদের বলবো, মানসবাবুর বিরুদ্ধে যেই প্রতিদ্বন্দ্বী হয়েছে বা যেই প্রার্থী হয়েছে, সরাসরি একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে যে 2014 সাল এবং 2019 সালের নির্বাচনের মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য রয়েছে। আমরা 2014 সালে আপনাদের কাছে গেছিলাম আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত কংগ্রেসের বিরুদ্ধে, হারমাদ সিপিএম এর বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়াই করতে। আজকের লড়াইটা আমার মা বোনেরা এখানে বসে আছেন, আপনারা আপনাদের সংসারের গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে আমাদের সভায় এসছেন, আমার ভাইরা এসছে, আমার দাদারা এসছে, সহকর্মী বর্ষিয়া নগ্রজেরা এসছে, প্রবীণরা এসছে, আমি সকলকে ধন্যবাদ জানাই। একটা কথা শুধু মাথায় রাখবেন, যত রাজনৈতিক দল আছে ভারতবর্ষের মাটিতে, কেউ বর্ষতা স্বীকার করেছে, কেউ বাড়িতে ঢুকে গেছে, কেউ আত্মসমর্পণ করেছে, কেউ নরেন্দ্র মোদীর সাথে হাত মিলিয়েছে। একমাত্র বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি ধারাবাহিকভাবে প্রতিবাদ করে আজকে নরেন্দ্র মোদীকে উৎখাত করার ডাক দিয়েছে। আজকের নির্বাচন শুধুমাত্র দুটো ব্যক্তির নির্বাচন, সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূলের লড়াই নয়। এটা হচ্ছে সরাসরি সাম্প্রদায়িক মোদী আর বাংলার অগ্নিকন্যা দিদির লড়াই। এখানে মানুষ ভুইয়াকে ভোট দেওয়া মানে মমতা ব্যানার্জির হাত শক্ত করা। বাংলাকে যারা দীর্ঘদিন ধরে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, বিতাড়িত, অত্যাচারিত, শোষিত করে রেখেছিল, তাদের বাড়াভাতে ছাই দিয়ে 42-এর ডাক মমতা ব্যানার্জি দিয়েছে। সেই ডাককে বাস্তবায়িত করে একটা নতুন ভারতবর্ষ গড়ার অঙ্গীকারের লড়াই। আমি মনে করি গুজরাট যদি 2014 সালে নরেন্দ্র মোদীকে 26-এ 26 দিয়ে প্রধানমন্ত্রী করতে পারে, আমার এই বাংলা বীর যোদ্ধাদের মাটি, এই মাটি নবজাগরণের মাটি, এই মাটি স্বাধীনতা সংগ্রামের মাটি, বিদ্যাসাগরের মাটি, পিছাপনির মাটি, মাতঙ্গিনী হাজরার মাটি। এই মাটি কেন 42-এ 42 দিয়ে
মমতা ব্যানার্জির হাত আগামী দিন শক্তিশালী করবে না। এই প্রতিজ্ঞা আজকে আমাদের সভা থেকে নিতে হবে। 5 বছর আগে একটা সরকার ক্ষমতায় আসার আগে মানুষকে বলেছিল আচ্ছে দিন আসবে, 2 কোটি বেকারের চাকরি হবে, 15 লক্ষ টাকা করে সবাই পাবে। তারপর আমরা কি দেখলাম? মুখে মারিতং জগৎ আর কাজের বেলায় লবডঙ্কা। 0 পয়সা বাংলাকে, বাংলার কোষাগারে 1 পয়সা নরেন্দ্র মোদীর সরকার দেয়নি। আর বাংলার মানুষের, মেদিনীপুরের মানুষের ভিক্ষা চাই না। মমতা ব্যানার্জি বলেছে তোমাদের টাকাও লাগবে না আর তোমাদের স্কিমও লাগবে না, বাংলা টাকা দেবে, বাংলা স্কিম তৈরি করবে। তাই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার বদলে আমরা বাংলা গ্রাম সড়ক যোজনা করেছি। ইন্দিরা আবাস যোজনার জায়গায় আমরা বাংলা গ্রামীণ যোজনা করেছি। আমরা বাংলা একাধিকবার আমাদের মুখ্যমন্ত্রী উন্নয়নের দাবি নিয়ে এই বাংলার মাটিতে, এই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিমাঞ্চলের পিছিয়ে পড়া জেলাগুলিতে যেখানে বুদ্ধ ভট্টাচার্য, সূর্য মিশ্র আর জ্যোতি বসুকে কোনোদিন পা রাখতে দেখা যায়নি, সেখানে মমতা ব্যানার্জি উন্নয়নের দাবি নিয়ে পৌঁছে গেছে। আর যারা ধর্মের নামে রাজনীতি করছে, বলছে জয় শ্রীরাম, মাথায় ফেট্টি বেঁধে হাতে তরোয়াল নিয়ে তারা প্রভু রামচন্দ্রকে স্মরণ করছে। এখন মানুষ বুঝে গেছে যে এরা সিপিএম এর পূর্বপুরুষ যারা ছিল তারাই এখন বিজেপিতে যোগদান করেছে। জামাটা বদলেছে, আগে ছিল লাল, এখন হয়েছে গেরুয়া। আগে ছিল কাস্তে হাতুড়ি তারা, এখন হয়েছে পচা পদ্ম। এখন যারা বিজেপি করছে এদের বাবা, কাকা, দাদু, পূর্বপুরুষ সব হার মারছিল। অঞ্চলে অঞ্চলে, বুথে বুথে যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন বাংলাকে কোনোদিন এরা শান্তিতে বাঁচতে দেয়নি। 34 বছর যেই দল শুকুর আলী, মজিদ মাস্টার, অনুজ পান্ডে, দারিন পান্ডে, লক্ষণ শেঠের মতো নেতাকে জন্ম দেয় আর লালন পালন করে বড় করে তোলে, সেই দলের কাছে আমাদের উন্নয়ন আর শান্তির বাণী শিখতে হবে না। যেই দল কোনোদিন বাংলার মানুষের পাশে দাঁড়ায়নি, একটা খুঁটি পুঁতে 5 ওয়াট বাল্ব লাগানোর ক্ষমতা নেই, একটা গ্রামে 10 মিটার রাস্তা 34 বছরে যারা তৈরি করেনি, একটা নলকূপ লাগিয়ে সাবমার্সিবল টিউবওয়েল তৈরি করেনি, একটা আইটিআই হয়নি, একটা পলিটেকনিক হয়নি, এমনকি পাড়ার চায়ের দোকানে একটা কুকুরকেও যারা কোনোদিন একটা বিস্কুট খাওয়ায়নি, তাদের কাছে উন্নয়ন আর সংহতি তৃণমূল কংগ্রেসকে শিখতে হবে না। মমতা ব্যানার্জি যা কথা দিয়েছে অক্ষরে অক্ষরে পালন করেছে। আজকে যারা রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না তারা ধর্মের সহারা নিচ্ছে, তারা ধর্মের উপর ভরসা করে বাংলাকে অশান্ত করতে চাইছে। এখন এদের দেশপ্রেম আর জয় শ্রীরাম দুটোই মায়ের ভোগে হয়ে গেছে। ইতিমধ্যেই 2 দফায় নির্বাচন হয়েছে, আপনারা দেখেছেন। কুচবিহারে নির্বাচন হয়েছে, জলপাইগুড়িতে নির্বাচন হয়েছে, আলিপুরদুয়ারে নির্বাচন হয়েছে, দার্জিলিং এ নির্বাচন হয়েছে, রায়গঞ্জে নির্বাচন হয়েছে। আমরা 5-0 গোল দিয়ে ইতিমধ্যেই এগিয়ে গেছি। আর 5 দফা বাকি আছে। এখন লড়াইটা 42-42 নয়, এখন 37-37 লড়াই। তার কারণ কি? প্রথম দফায় আমরা হাত ভেঙে দিয়েছি, দ্বিতীয় দফায় পা ভেঙে দিয়েছি, তৃতীয় দফায় কোমর ভাঙবো, চতুর্থ দফায় ঘাড় ভাঙবো, পঞ্চম দফায় মাথা ভাঙবো, ষষ্ঠ দফায় ব্রেন ভেঙে বলো হরি হরি বল। ভারতীয় জনতা পার্টিকে খাটে তোল বলে 23 তারিখের পরলোক গমন প্রক্রিয়াটাও তৃণমূল কংগ্রেসের হাত ধরে মমতা ব্যানার্জি সম্পূর্ণ করে দেবে। আমার মায়েরা এখানে আছে, আপনারা সংসারের কাজ করে সেদিনের নাম করে আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইতে এসেছিল। 5 বছর আগে রান্নার গ্যাসের দাম কত ছিল? 5 বছর আগে রান্নার গ্যাসের দাম ছিল 402 টাকা, আজকে সেই রান্নার গ্যাস 800 টাকায় পৌঁছেছে। 5 বছর আগে কেরোসিন তেলের দাম ছিল 14 টাকা লিটার, আজকে সেই কেরোসিন তেল 30 টাকা লিটার হয়ে গেছে। 5 বছর আগে আটার দাম ছিল 10 টাকা কিলো, আজকে সেই আটা 32 টাকা কিলো। 5 বছর আগে রেলের প্ল্যাটফর্মের টিকিটের দাম ছিল 2 টাকা, আজকে সেই রেলের প্ল্যাটফর্মের টিকিট 20 টাকা। এই হচ্ছে নরেন্দ্র মোদীর আজকে দিনের সরকারের নমুনা।
যখন মানুষের জন্য কাজ করার জন্য এদেরকে বলছি টাকা পাঠাও, তখন এদের কাছে টাকা নেই। RIDF এর রাস্তা হবে, নরেন্দ্র মোদী টাকা দিচ্ছে না। PMGSY এর টাকা হবে, নরেন্দ্র মোদী টাকা দিচ্ছে না। 2 টাকা কিলো মানুষ চাল পাবে, নরেন্দ্র মোদীর সরকার বলছে টাকা নেই। স্মার্ট সিটি হবে, মোদী বলছে টাকা নেই। কিন্তু সেই নরেন্দ্র মোদী ভারতবর্ষে নিজের প্রচারের জন্য 5,000 কোটি টাকা খরচা করেছে। গুজরাটে 3,000 কোটি টাকার মূর্তি স্থাপন করে চায়না থেকে সামগ্রী এনে এরা 3,000 কোটি টাকার মূর্তি প্রতিষ্ঠা করেছে। দেশেতে লাগিয়ে আগুন, 3,000 কোটি টাকার মূর্তি, মানুষের সর্বনাশ আর জয় শ্রীরামের নামে ফুর্তি। এই বিচারিতার বিরুদ্ধে আমাদের আগামী দিনে রায় দিতে হবে। মানুষ বুঝে গেছে জয় শ্রীরামও এখন চলছে না। এরা বলছে জয় শ্রীরাম, মানুষ বলছে বল পেট্রোলের কেন 100 টাকা দাম। এরা বলছে জয় শ্রীরাম, মানুষ বলছে বল রান্নার গ্যাসের কেন 1,000 টাকা দাম। এরা বলছে জয় শ্রীরাম, মানুষ বলছে আমরা জানি দাঙ্গা লাগানোই তোদের একমাত্র কাম। আর আমি বলে যাই জয় শ্রীরাম, 23শে মের পর বাংলায় বিজেপির থাকবে না কোনো নাম। এদেরকে আমরা যথাযথ জবাব মানুষ ভোট বাক্সে আগামী দিন দিয়ে দেবে। আমার মা বোনেদের সমর্থন এবং স্বতঃস্ফূর্ততা সেই দিকে ইঙ্গিত দিচ্ছে এবং প্রমাণ করছে। আমার এখানে মায়েরা রয়েছে, আমি আপনাদের যদি জিজ্ঞেস করি, আজকে নরেন্দ্র মোদী বলছে মহিলাদের সুরক্ষার জন্য আমার সরকার এই করেছে তাই করেছে। আমি আপনাকে তথ্য পরিসংখ্যান দিয়ে বলছি, এখানে ক্যামেরা রয়েছে, আমরা পিছনে গিয়ে কোনো কথা বলি না, আমরা সামনাসামনি লড়াই করতে পছন্দ করি। 12-15টা ক্যামেরার সামনে আমি বলে যাচ্ছি, রাষ্ট্রীয় গোকুল মিশন অর্থাৎ গরু বাঁচাবার জন্য নরেন্দ্র মোদীর সরকার খরচা করছে 750 কোটি টাকা। আর বেটি বাঁচাও বেটি পড়াও কত খরচা করছে? 100 কোটি টাকা সারা দেশে। সেখানে মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত কন্যাশ্রী প্রকল্প আজকে 7,000 কোটি টাকার খরচা করেছে। এই হচ্ছে মমতা ব্যানার্জি। 2014 সালের আগে নরেন্দ্র মোদী বলেছিল আমি চা বিক্রি করি, কোথায় গেল তোমার চা, কোথায় গেল তোমার দুধ, কোথায় গেল তোমার কেটলি, কোথায় গেল তোমার চিনি। আমরা কোনোদিন নরেন্দ্র মোদীকে যে তুমি চা বিক্রি করতে সাথে ছিল কেটলি, এখন তুমি দেশ বিক্রি করছো, পাশে অরুণ জেটলি। এই হচ্ছে নরেন্দ্র মোদীর অবস্থা। আর আমরা 14 সালে মোদীকে চা বিক্রি করতে দেখিনি, এখন চৌকিদারি করতে দেখিনি, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী দেশনেত্রী মমতা ব্যানার্জিকে আজও টালির ঘরের ছাদের তলায় থেকে 10 কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করতে দেখেছি। আচ্ছা বলুন তো, নিজেকে চৌকিদার বলে দাবি করছে, আপনার বাড়িতে সর্বস্ব লুট করে নিয়ে চলে যাচ্ছে, বাড়ির টাকা পয়সা গয়না গাটি জামা কাপড় খাট আসবাবপত্র আলমারি ফ্রিজ টিভি সব নিয়ে চলে যাচ্ছে, নিয়ে বলছে আমি চৌকিদার। হিন্দুদের নামে কথা বলছে। এখন হিন্দুরাই বুঝতে পেরেছে আজকে আমাদের জীবনের সর্ববৃহৎ উৎসব দুর্গোৎসব। মমতা ব্যানার্জি 28,000 ক্লাবকে যখন সিদ্ধান্ত নিল 10,000 টাকা করে অনুদান দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করবে, তাদেরকে উৎসাহিত করবে, তখন বিজেপি সিপিএম আর কংগ্রেস লেজ গুটিয়ে একসাথে হাইকোর্টে গিয়ে মামলা করলো। মানে আমি যদি মুসলমান ভাইদের জন্য করি তাহলে তুমি বলছো তোষণ, আর হিন্দু ভাইদের জন্য করলে তুমি গিয়ে মামলা করে দিচ্ছ যাতে তারা পরিষেবাটা না পায়। মানে তুমি করলে চমৎকার আর আমি করলে বলৎকার, তুমি করলে রামলীলা আর আমি করলে ক্যারেক্টার ঢিলা। এই বিচারিতা নরেন্দ্র মোদী বাংলার মাটিতে চলতে পারে না। আমাদের বারে বারে মাথায় রাখতে হবে যে আমাদের পৌরাণিক অধ্যায়ও আমরা দেখেছি যে আজকে সীতাকে অপহরণ করে রাবণ লঙ্কায় নিয়ে গেছিল, তিনি নিজের বেশ পরিবর্তন করে ছদ্মবেশে সাধু রূপে এসেছিল। মরিচ এসেছিল হরিণের বেশে, আর আমাদের দেশকে ধ্বংস করতে চোরেরা এসছে চৌকিদারের বেশে। আজকে এটাই প্রমাণিত, এটাই প্রতিষ্ঠিত যে এমন চৌকিদার যে ভারতবর্ষকে সর্বশান্ত করে দিয়েছে। হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে নীরব মোদী, ললিত মোদী, বিজয় মালিয়া, মেহুল চকসিরা আজকে বাড়ি বাইরে গিয়ে ফুর্তি করছে। মমতা ব্যানার্জিকে ষড়জয় বড় বড় কথা বলা হতো, মমতা ব্যানার্জির নোকের যোগ্য এরা কোনোদিন হতে পারবে না। তার কারণ কি? সারদার প্রতারক সুদীপ্ত সেনকে কাশ্মীরের কার্গিল প্রান্ত থেকে কোলার ধরে তুলে এনে মমতা ব্যানার্জি জেলে ঢুকিয়েছে। 7 বছর হলো, আজও সে জেলে। আর নীরব মোদী, ললিত মোদী, বিজয় মালিয়ারা সব লন্ডনে আর আমেরিকায় বসে ফুর্তি করছে।
চৌকিদারের নাকের ডগা দিয়ে সব পালিয়ে গেল আর বলছে ম্যাভি চৌকিদার। আজকে তো প্রমাণিত। আপনারা আমাকে বলুন তো, এখানে আমার যুব সমাজের প্রতিনিধিদের আমি দেখতে পাচ্ছি 18 থেকে 40 বছরের মধ্যে কাদের আজকে ভারতের সেনার নামে ভোট চাইছে। এত নিকৃষ্টতম, নির্লজ্জতম, এত মর্মান্তিক ভাবে যদি কোনো প্রধানমন্ত্রী আবেদন করে, তাকে ভোট দেওয়া উচিত কি ভোট দেওয়া উচিত নয়? আমি প্রশ্ন করছি, যারা বিভাজনের নামে, দাঙ্গার নামে ভোট চায়, তাদেরকে ভোট দেওয়া উচিত কি ভোট দেওয়া উচিত না? যারা নোটবন্দি করে আপনাকে আমাকে লাইনে দাঁড় করিয়ে নিজের পকেটে ভরেছে, তাদেরকে ভোট দেওয়া উচিত কি উচিত না? যাদের জন্য রান্নার গ্যাস আজকে 100 টাকা, তাদেরকে ভোট দেওয়া উচিত কি উচিত না? যারা আচ্ছে দিনের নামে ভারতবর্ষের অর্থনৈতিক বিপর্যয়, মাজা কোমর ভেঙে দিয়েছে দেশের, তাদেরকে ভোট দেওয়া উচিত কি উচিত না? যাদের জন্য আজকে দেশেতে আগুন লাগিয়েছে, তাদেরকে ভোট দেওয়া উচিত কি উচিত না? যাদের জন্য আজকে ভারতবর্ষ 200 বছর পিছিয়ে গেছে, তাদেরকে ভোট দেওয়া উচিত কি উচিত না? যারা বাংলাকে ধারাবাহিকভাবে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, শোষিত করে রেখেছে, তাদেরকে ভোট দেওয়া উচিত কি উচিত না? এখানে মিডিয়া আছে, আমি যদি তোমাদের জিজ্ঞেস করি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কে প্রার্থী, কেউ বলতে পারবে? অর্ধেক লোক বলতে পারবে না। তার কারণ কি? এখানে মিডিয়া রয়েছে, কিন্তু কারোর সৎসাহস নেই যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা আঙুল তুলে কথা বলুক। আর মমতা ব্যানার্জি সৈনিকদেরকে এরা ইডি সিবিআই লাগিয়ে ভয় দেখাচ্ছে। আরে এসব খেলনা আমরা ছোটবেলায় খেলেছি, খেলে খেলে বাংলায় বড় হয়েছি, এসব দেখিও না। যত ইডি সিবিআই দেখাবে, তত তোমরা গোল্লায় ঢুকবে। যত কুৎসা করবি, তত গোল্লায় ঢুকবি, দেখবি আর জ্বলবি, লুচির মতো ভুলবি। আগামী দিন কোনো অস্তিত্ব থাকবে না। আর যদি চৌকিদার চুরি করে, আমি 1000 বার চৌকিদারকে চোর বলবো, 1 লক্ষ বার বলবো, 1 কোটি বার বলবো। যারা ভারতীয় সেনার নামে ভোট চায়, আজকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যে প্রার্থী হয়েছে, সেই ছেলেটির নাম হচ্ছে তেজ বাহাদুর যাদব। কেই তেজ বাহাদুর যাদব? তেজ বাহাদুর যাদব হচ্ছে বিএসএফ এর একজন জওয়ান। সে 2 বছর আগে ফেসবুকে একটা ভিডিও বার করেছিল যে নরেন্দ্র মোদীর সরকারের অধীনে কি জরাজীর্ণ বেহাল অবস্থায় আমাদেরকে দিন যাপন, রাত্রি যাপন করতে হয়। যারা নিজেদের জীবন বিপন্ন করে সীমান্তবর্তী এলাকা রক্ষা করছে, সীমান্তে পাহারাদারি করছে, নিজেদেরকে কর্তব্যরত রেখেছে, আজকে তাদেরকে খেতে দিচ্ছে কি? কাঠের মতো শক্ত রুটি আর বরফের মতো ঠান্ডা ডাল। তার অপরাধ সেটা সাধারণ মানুষের কাছে তুলে ধরেছে, তাকে বরখাস্ত করেছে মোদী সরকার। আর সেই তেজ বাহাদুর যাদব আজকে বারাণসীর মাটি থেকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী। বলুন, এদেরকে ভোট দেবেন সেনার নামে? এদেরকে ভোট দেওয়া উচিত? সে সেনার পোশাক পরে ভোট চাইছে। তাকে সংবাদ মাধ্যম জিজ্ঞেস করছে, ভাই তোমাকে তো বরখাস্ত করে দেওয়া হয়েছে, তুমি সেনার পোশাক পরে কেন ভোট চাইছো? বলছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছে নকল চৌকিদার, আমি হচ্ছি আসল চৌকিদার। তার কারণ কি? তার কারণ ভারতের সংবিধান কোনোদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে সোনার পোশাক পরার কথা বলেনি। স্বরাষ্ট্রমন্ত্রী সেনার পোশাক পরতে পারে না। তারা যদি 1 ঘন্টা, 1 রাত, 1 দিন সেনায় না কাটিয়ে সেনার পোশাক পরতে পারে, আমি জীবনের 25টা বছর সেনাকে দিয়েছি, তাদের থেকে সেনার পোশাকের উপর অধিকার আমার অনেক বেশি। কে বলছে? তেজ বাহাদুর যাদব বলছে। সেই তেজ বাহাদুর যাদব যে বিএসএফ এ চাকরি করত, সে এখন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী হয়ে দাঁড়িয়েছে। কার বাড়িতে বাঁধাকপির তরকারি হচ্ছে, মাছের ঝোল হচ্ছে, কার ফ্রিজে মুরগির মাংস, পাঠার মাংস, সে খবর ভারতের প্রধানমন্ত্রীর কাছে আছে। আর কাশ্মীরে নাকের ডগার নিচ থেকে 350 কেজি আরডিএক্স ঢুকে গিয়ে 42টা সেনাকে উড়িয়ে দিল, এই খবর নরেন্দ্র মোদীর কাছে থাকে। তাকে ভোট দেবেন কেন? এই চৌকিদার? আপনি বলুন, ভারতীয় জনতা পার্টির শাসনকালে আমি জিজ্ঞেস করতে চাই, রঘুনাথ মন্দিরের উপর হামলা কবে হয়েছে? বিজেপির সরকারের অধীনে। পার্লামেন্টে হামলা কবে হয়েছে? বিজেপির সরকারের অধীনে। পুলওয়ামা কবে হয়েছে? মোদীর শাসন। অমরনাথ যাত্রাদের উপর হত্যা কবে হয়েছে? সন্ত্রাস কবে হয়েছে? বিজেপির শাসন। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি কার্গিল কবে হয়েছে? বিজেপির শাসন। উড়ি কবে হয়েছে? বিজেপির শাসন। পাঠানকোট কবে হয়েছে? বিজেপির শাসনে। দেশ কবে অর্থনৈতিক বিপর্যয়ের দিকে চলে গেছে? বিজেপির শাসনে। নোটবন্দি কবে হয়েছে? বিজেপির শাসনে। জিএসটি কবে হয়েছে? বিজেপির শাসন। আপনি বলুন তো, এত ঔদ্ধত্য, এত দাম্ভিকতা, এত অহংকার 130 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিল। নিয়ে বলছে अच्छे दिन आने वाले हैं। কি अच्छे दिन এলো? আপনার এলো কি?
কেউ 15 লক্ষ টাকা পেয়েছেন এখানে ব্যাংক অ্যাকাউন্টে? কেউ পেয়েছে? আমি প্রশ্ন করতে চাই, কেউ পায়নি। কিন্তু মমতা ব্যানার্জির কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, শিশুশ্রী সব পেয়ে গেছে। এটাই হচ্ছে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য। মমতা ব্যানার্জি আজকে সবুজ সাথী সাইকেল দিচ্ছে। কাকে সাইকেল দিচ্ছে? অষ্টম শ্রেণীর ছাত্র, নবম শ্রেণীর ছাত্র, দশম শ্রেণী, একাদশ শ্রেণী, মানে যে ভোটাধিকার প্রয়োগ করার পর্যাপ্ত বয়সেও পৌঁছায়নি। অর্থাৎ এটা প্রতিষ্ঠিত। বাচ্চাদের জুতো দিচ্ছে, স্কুল ব্যাগ দিচ্ছে, পড়াশুনোর সামগ্রী দিচ্ছে, শিশু সাথীতে আজকে অপারেশন করে দিচ্ছে ফ্রিতে। কাদের দিচ্ছে? যারা ভোট দেবে না। মমতা ব্যানার্জি ভোটের জন্য রাজনীতি করে না। আর তোমরা গরুর জন্য 750 কোটি টাকা খরচ করছো, আর মহিলাদের জন্য 100 কোটি টাকা খরচ করার সময় তোমাদের কাছে টাকা নেই। আরে যে গরু 2014 সালে দুধ দিয়েছিল সেই গরুই গোবর লেপে দেবে তোমাদের মুখে। আগামী দিন দেখবে 23 তারিখ যখন ফল বেরোবে না, কি দুর্গতি। আর এখানে আমাদের মধ্যে অনেকেই আছে যারা ভাবে যে আমার একটা ভোটে কি পার্থক্য হবে, আমি একটা ভোট দিই না দিই তাতে কি, তার কি প্রাসঙ্গিকতা বা তাৎপর্য রয়েছে। আমি আপনাদের বলতে চাই, আমি আপনাদের বলছি, শুনুন, এই নির্বাচন যে সুযোগ আপনারা পেয়েছেন, এই সুযোগ আপনারা 2016-তে পাননি, এই সুযোগ আপনারা 14 সালে পাননি, এই সুযোগ আপনারা 18-র পঞ্চায়েতে পাননি, সবংয়ের বাই ইলেকশনে পাননি, যে কোনো নির্বাচনে পাননি। 19-এর আগামী 12 তারিখ একবার ঈশ্বর আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে। এই সুযোগটা যদি হাতছাড়া করেন আগামী 100 বছরও পাবেন না। তার কারণ যেই লোকটি আপনাকে 5 বছর ধরে কোঁপে কোঁপে মেরেছে, কখনো দাঙ্গার নামে, কখনো ধর্মর নামে, কখনো জিএসটির নামে, কখনো নোটবন্দির নামে, কখনো হিন্দুর নামে, কখনো মুসলমানের নামে, কখনো দলিতদের মার সুযোগ পাচ্ছেন, এমন কোপ মারুন তার গদি কেড়ে নিন। এই সুযোগ আপনি আর কোনোদিন পাবেন না। জোড়া ফুলের বোতাম যদি আপনি টেপেন, আপনি মাথায় রাখবেন শুধুমাত্র মমতা ব্যানার্জির হাত শক্ত করছেন না, যারা বাংলাকে এতদিন ধরে অত্যাচারিত করে রেখেছে তাদের কাছ থেকে তাদের গদিটা ছিনিয়ে নিয়ে তাদেরকে সব সারা জীবনের জন্য ভারতবর্ষ থেকে বিদায় দেওয়া। তাই বোতাম টিপুন এখানে, আর নরেন্দ্র মোদীর সরকার পড়বে ওখানে। এমন জোরে এদের জবাব দিতে হবে, কড়ায় গন্ডায়, ইঞ্চিতে ইঞ্চিতে। সুকান্তর কথায় বলে যাই, আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। তার কারণ ধর্মের নামে যারা রাজনীতি চায়, ধর্মের নামে যারা বিভাজন চায়, আপনি বলুন তো এই পরিবেশ ভারতবর্ষের উত্তর হচ্ছে না। কিন্তু এরা এখন ধর্মের নামে বিভাজন করবে কেন? গুজরাটে গিয়ে বলছে বিহারি খেদাও, বিহারে গিয়ে বলছে বাঙালি খেদাও, আসামে গিয়ে বলছে গুজরাটি খেদাও, বাঙালি খেদাও, মুসলমান এলাকায় গিয়ে বলছে মুসলমান খেদাও, আর হিন্দু এলাকায় গিয়ে বলছে হিন্দু খেদাও, বাঙালি খেদাও। এবার আপনি সুযোগ পেয়েছেন বিজেপি খেদান। তার কারণ এদেরকে না সরালে আমাদের দেশ বাঁচবে না। আমাদের মাথায় রাখতে হবে, যারা বিভাজনের রাজনীতি করে তাদেরকে আর যাই হোক মাথা চাড়া দিয়ে উঠতে দেবেন না। এমন ভাবে লড়াইটা করুন, আগামী দিন আপনি 12 তারিখ ভোট দেবেন, মাথায় রাখবেন সিদ্ধান্তটা আজকে নিয়ে বাড়ি ফিরতে হবে যে 12 তারিখ আপনারা ভোট দেবেন, 23 তারিখ ভোট বাক্স খুলবে, 23 তারিখের পরের দিন হচ্ছে 24 তারিখ। 24 তারিখ থেকে 30 তারিখ, এক সপ্তাহের মধ্যে নতুন সরকার গঠন হবে, নতুন প্রধানমন্ত্রী শপথ নেবে, তার মন্ত্রিসভার সকল সদস্যরা শপথ নেবে। তার পরের দিন হচ্ছে 1 জুন। আপনাকে আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি ফিরতে হবে যে আপনি ভোটটা কাকে দেবেন। যে সরকার এসে 1 জুন থেকে রান্নার গ্যাসের দামটা 500 করবে না, 1500 করবে, এই সিদ্ধান্তটা আজকে নিয়ে বাড়ি ফিরতে হবে। আপনাকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি ফিরতে হবে যে কেরোসিন তেল যেটা 32 টাকা লিটার হয়েছে সেটা কি আবার 20 টাকায় ফিরে আসবে, না এক ধাক্কায় 70 টাকা যাবে। আমরা বলি না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। দেখুন 2018 সালের ডিসেম্বর মাস অব্দি পেট্রোলের দাম কমেনি, ডিজেলের দাম কমেনি, রান্নার গ্যাসের দাম কমেনি। যেই বিজেপি 5টা রাজ্যে হেরে গেছে দাম কমা শুরু হয়ে গেছে। বিজেপিকে হারান, পেট্রোল কমবে, ডিজেল কমবে, রান্নার গ্যাস কমবে, কেরোসিন কমবে, জিএসটি কমবে। এবং আগামী দিন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তর নাগালে আগামী দিন দৈনন্দিন জীবনের দ্রব্যগুলো এসে পৌঁছাবে। আমরা বিশ্বাস করি মমতা ব্যানার্জি আজকে আমাদের শিখিয়েছে যে মানুষের উপর 10 পয়সার বাড়তি কর আমাদের সরকার কোনোদিন চাপায়নি। তার কারণ আমরা ক্ষমতায় এসেছি 2011। এমন একটা পরিস্থিতি যেখানে মাথার উপর 2,04,000 কোটি টাকার ঋণ, প্রতি বছর 48,000 কোটি টাকার সুদ দিতে হচ্ছে। তাও মমতা ব্যানার্জি কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী করে দেখিয়ে দিয়েছে। আর আজকে ধর্মের নামে যারা
ভোট চাইছে, আজকে ধর্মের নামে ভোট করে, রাম মন্দিরের নামে ভোট করে আজকে দেখুন 1200 কোটি টাকা দিল্লির বুকে 2 লক্ষ স্কোয়ার ফিটের পার্টি অফিস তৈরি করেছে। বিজেপির সর্বভারতীয় সভাপতির ছেলে অমিত শাহর ছেলে জয় শাহ 1 বছরে ব্যবসা 50,000 টাকা থেকে 80 কোটি টাকা গিয়ে পৌঁছেছে। এদেরকে ভোট দেবেন? যারা সাম্প্রদায়িকতার আধারে বাংলা ভাগ করতে চায় এদেরকে ভোট দেবেন? এরা ভুলে যাচ্ছে বাংলার সংস্কৃতি। এ বাংলা সে বাংলা যেখানে ব্রিটিশরা যখন বাংলা ভাগ করতে চেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর সবার হাতে রাখি বেঁধে দিয়েছিল, যেখানে নজরুল ইসলাম বলেছিল মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, একটি তার নয়নমণি আর একটি তার প্রাণ, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল নাই নাই ভয় হবেই হবে জয়, খুলেই যাবে এই দ্বার, আর বিদ্রোহ কবি বলেছিল কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল, করলে লপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। আর আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, মমতা ব্যানার্জি মেদিনীপুরে যা উন্নয়ন করেছে, আগামী দিন আপনারা যদি মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করতে পারেন, মাথায় রাখবেন আজকে আমরা এই জেলায় 4টে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল করেছি, যদি ক্ষমতায় আসি 40টা করব, কেননা সেই ক্ষমতা আমাদের থাকবে, সেই টাকা সেই অর্থনীতি মমতা বন্দ্যোপাধ্যায় পাবে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সুযোগ সুবিধা সাধারণ মানুষের পরিষেবা দোরগোড়ায় পৌঁছে দিতে পারে। সিপিএম 34 বছরে কিছু করেনি, বিজেপি 5 বছরে কিছু করেনি। তাই নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বসু, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, বিনয় বাদল দীনেশ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি, মাথায় রাখবেন এই বাংলা আর যাই হোক কোনোদিন বশ্যতা স্বীকার করবে না, কোনোদিন টাকার বিনিময়ে গেরুয়া হবে না। আমি আপনাদের আবার বলে যাই, নেতাজি আমাদের বলেছিল তুমি আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেবো, আর মমতা ব্যানার্জি বলছে তুমি আমাকে 42-এ 42 দাও আমি তোমাকে নতুন ভারতবর্ষ দেবো। মানস ভুঁইয়া আমার আপনার মামাটি মানুষের প্রার্থী, মানস ভুঁইয়াকে ভোটে জোড়া ফুল প্রতীক চিহ্ন দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন। মাথায় রাখবেন যারা প্রতিদ্বন্দ্বিতা করছে কাউকে সারা বছর পাওয়া যায় না। তৃণমূল কংগ্রেস শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত বসন্ত 12 মাস, সপ্তাহে 7টা দিন, বছরে 365 দিন আপনাদের পাশে রয়েছে, ছিল, থাকবে। আর আপনার একটা ভোট আগামী দিন নরেন্দ্র মোদীর কোমর ভেঙে দেবে এই বিশ্বাস আমি রাখি। 23 তারিখ যখন ফল ঘোষণা হবে টিভির পর্দায় আপনারা দেখবেন মানস বাবু বিপুল ভোটে জয়যুক্ত হতে চলেছে। একই সময় আপনারা দেখবেন নরেন্দ্র মোদীর ইস্তফা পত্রটা রাষ্ট্রপতি ভবনে পৌঁছে গেছে। তখন আপনি উপলব্ধি করবেন আপনার একটা ভোটের শক্তি, আপনার একটা ভোটের ক্ষমতা। কথায় বলে না 100 সোনার কি 1 লোহার কি। 5 বছর যারা আপনাকে আস্তে আস্তে করে মেরেছে, এক কোপে তাদের কুপকাত করে দিন। 7 দফা হোক বা 14 দফা, কাস্তে হাতুড়ি আর পদ্ম হবে জব্দ, কাটা হাত হবে জব্দ। আমি এইটুকু বলে আপনাদের আবার ধন্যবাদ জানিয়ে আমার বর্ষিয়ান প্রবীণ বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে নতমস্তকে কৃতজ্ঞতা ধন্যবাদ প্রণাম জানিয়ে, সমবয়সীদের ভালোবাসা অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আপনাদের সকলকে শ্রদ্ধা নিবেদন করে আজকের বক্তব্য এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। 12 তারিখ সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, নিজের ভোট নিজে দিন, বাংলাকে এগিয়ে দিন, মেদিনীপুরের স্বার্থে ভোট দিন, বাংলাকে এগিয়ে দিন। তাই আবার বলি 23শে মে 2019 বিজেপি আর দিলীপ ঘোষ বুঝবে তৃণমূল কংগ্রেস কি জিনিস। পরিবর্তনের পথ দেখিয়েছে বাংলা, এবার পারলে দিল্লি সামলা। বিজেপি হটাও, বিজেপি হটাও, সিপিএম হটাও, মোদি হটাও। 2019 জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। জয় হোক মামাটি মানুষের, জয় হোক বাংলার, জয় হোক মেদিনীপুরের মাটির।